আচ্ছা, তো আজকে কমপ্লেক্স নাম্বারের উপর আমাদের চতুর্থ ক্লাস। তো আজকের ক্লাসের পরে হয়তোবা আর একটা ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বার শেষ করে ফেলতে পারবো, তারপরে এমসিকিউ সলভিং এর উপর হয়তোবা আরো একটা ক্লাস নেওয়া লাগতে পারে। যাই হোক, আজকে আলোচনা শুরু করি। কমপ্লেক্স নাম্বার সম্পর্কে অলরেডি তোমরা অনেক কিছু জানছো, যে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, কমপ্লেক্স নাম্বার কেন দরকার ছিল, এবং কমপ্লেক্স নাম্বারের যে কাল্পনিক একক আই রিলেটেড অনেক কিছু তোমরা আই ইকুয়াল টু রুট ওভার -1 এই রিলেটেড অনেক কিছু তোমরা জানছো, আই এর নেচার সম্পর্কে জানছো, এবং আরো যা যা কিছু ছিল অনেক কিছু তোমরা ইতিমধ্যে জানছো। ঠিক আছে, আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের আরো কিছু জিনিস নিয়ে জানবো। তো চলো আলোচনাটা শুরু করি একটা ইকুয়েশন দিয়ে। এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। এটা কি একটা ত্রিঘাত সমীকরণ? আচ্ছা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? এক্স ইজ ইকুয়াল টু হবে কিউব রুট 1। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, কিউব রুট 1 এর ভ্যালু কত? 1/3। সরি, কিউব রুট 1 কিউব রুট 1 1/3 কিভাবে হয়? 1 ভাইয়া, 1 এর ভ্যালু 1/3 1 1 1। হ্যাঁ, সো কিউব রুট 1 এর ভ্যালু হচ্ছে 1। তোমরা কি সবাই একমত কিউব রুট 1 এর ভ্যালু 1? জি ভাইয়া। আচ্ছা, তোমাদের অ্যানসারটা আংশিক সত্য। আচ্ছা, কেন কিভাবে আংশিক সত্য একটা কথা বলি। দেখো, ধরো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো? তুমি কি বলো এক্স ইজ ইকুয়াল টু +2? প্লাস এক্স ইজ ইকুয়াল কত হবে? +-2। তার মানে তুমি যদি বলো এক্স ইজ ইকুয়াল টু শুধু +2, তার মানে তোমার অ্যানসারটা কি আংশিক সত্য না? তোমার অ্যানসারটা কি পুরোপুরি সত্য হইলো? পুরোপুরি সত্য হইলো না। সিমিলারলি তুমি যদি বলো এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে যদি তুমি বলো এক্স ইজ ইকুয়াল টু শুধুমাত্র 1, কিউব রুট 1 এর কিউব রুট ইজ ইকুয়াল টু শুধুমাত্র 1 হবে, তোমার কথাটাও আংশিক সত্য। কিভাবে আংশিক সত্য? কিসের বেসিসে আংশিক সত্য? হ্যাঁ, এটা হচ্ছে আমি তোমাদের অলরেডি একটা থিওরেমের কথা বলছিলাম। থিওরেমটার নাম কি? ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। বীজগণিতের একদম ফান্ডামেন্টাল একটা থিওরেম আছে। সেই থিওরেমে কি বলা হয়? সেই থিওরেমে বলা হয়েছে দ্বিঘাত সমীকরণ যদি থাকে, এক্স স্কয়ার বিশিষ্ট সমীকরণ যদি থাকে, তাহলে সমাধান করলে এক্স এর মান পাওয়া যাবে কয়টা? 2টা। ত্রিঘাত সমীকরণ যদি থাকে, তাহলে সমাধান করলে এক্স এর মান পাওয়া যাবে কয়টা? 3টা। তাহলে ধরো এক্স টু দি পাওয়ার n আকৃতির একটা ইকুয়েশন আমি তোমাকে দিলাম, n ঘাতের একটা ইকুয়েশন, তাহলে এটাকে যদি সমাধান করো, এক্স এর মান কয়টা পাবা? n সংখ্যক। এক্স এর মান কিন্তু বাবা তুমি n সংখ্যক এক্স এর মান। ঠিক আছে, তাহলে এই অ্যাসিউরিটি বা এই সিউরিটি তোমাকে দিচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা দিচ্ছে তোমাকে, যে তুমি যত ঘাতের ইকুয়েশন নিবা বা পলিনোমিয়াল, স্পেশালি বললে পলিনোমিয়াল নিবা, যত ঘাতের বহুপদী নিবা, ঠিক তত সংখ্যক সমাধান তুমি পাবা। কিন্তু একটা কথা আছে, এই যে আমি বললাম যে ঘাত যদি n সংখ্যক x টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে সমাধান করলে nটা সমাধান পাওয়া যাবে, x এর রুট কয়টা বা মূল কয়টা পাওয়া যাবে, n সংখ্যক মূল পাওয়া যাবে। কিন্তু এখানে কিন্তু এই কথাটা বলে নাই যে সবগুলা মূলই বাস্তব হবে। বাস্তব প্লাস জটিল, বাস্তব আর জটিল মিলে হচ্ছে n সংখ্যক রুট হবে, বাস্তব আর জটিল মিলে হচ্ছে n সংখ্যক রুট হবে। সেখানে কি বলছে থিওরেমের মধ্যে? বলছে যে তোমার যদি ইকুয়েশনটা যদি 3 ঘাতেই হয়, ত্রিঘাত একটা সমীকরণ যদি আমি তোমাকে দেই, যেমনটা হচ্ছে x কিউব ইজ ইকুয়াল টু 1, তাহলে এই ইকুয়েশনটাকে যদি তুমি সমাধান করো, তুমি x এর মান পাবা কয়টা? 3টা x এর মান পাবা, বা যেটাকে আমরা বলি রুট, ইংলিশে বলি হচ্ছে রুট, বাংলায় বলি হচ্ছে মূল। ঠিক আছে, এগুলা বলি। হ্যাঁ, এই x এর 3টা রুট বা মূল তুমি পাবা। ঠিক আছে, কিন্তু নট নেসেসারিলি 3টা রুটই বাস্তব হবে, বরং এই রুটগুলা বাস্তব আর জটিল মিলেও থাকতে পারে। সবগুলাই জটিল হইতে পারে, আবার সবগুলাই কি হইতে পারে? বাস্তব হইতে পারে। কিছু এক্সাম্পল দেই আমি। x কিউব ইজ ইকুয়াল টু 1 ইকুয়েশনটা সলভ করার আগে কিছু এক্সাম্পল দিই। যেমন মনে করো x স্কয়ার ইজ ইকুয়াল টু 4, আমি জানি এটাকে যদি সমাধান করি আমি x এর মান পাবো 2টা। x ইজ ইকুয়াল টু পাইলাম পরলেনে +-2। বলো তো এই 2টা মানে কি বাস্তব, নাকি এই 2টা মানে কাল্পনিক, নাকি জটিল? দুইটাই বাস্তব। এখন যদি এমন হইতো x স্কয়ার ইজ ইকুয়াল টু মনে করো -4 হতো, তাহলে x ইজ ইকুয়াল টু কি পাওয়া যাইতো?
মাইনাস রুট ওয়ান না, প্লাস ইমাজিনারি প্লাস নাম্বার। মাইনাস 2i, প্লাস মাইনাস 2i পাওয়া যেত না? যেমন দেখো আমরা কি পেতাম, রুট করে দিলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার -4 পাইতাম। আর রুট ওভার -4 কে কি লেখা যায়, রুট ওভার 4 ইনটু -1। সো রুট ওভার 4 এর ভ্যালু কত, 2, আর রুট ওভার -1 এর ভ্যালু কত, i। তার মানে আমরা যদি x স্কয়ার ইজ ইকুয়াল টু -4 থাকতো, এই ইকুয়েশনটাকে সমাধান করতাম, আমি x ইজ ইকুয়াল টু কি পাইতাম, প্লাস মাইনাস 2i। ওকে, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস। তাহলে এইখানে দেখো দুইটা সমাধানই কিন্তু কি জটিল, দুইটাই হচ্ছে জটিল, ঠিক আছে। তো আমাকে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা এটা বলতেছে যে তুমি যদি দ্বিঘাত সমীকরণ নাও, তুমি x এর দুইটা সমাধান পাবা, বাট এটা বলে নাই যে দুইটাই বাস্তব হবে নাকি দুইটাই জটিল হবে নাকি বাস্তব জটিল মিলায় থাকবে, এটাও বলে নাই, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলি, জটিল মূলগুলো কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, পেয়ার হিসেবে থাকে। জটিল মূলগুলো কিভাবে থাকে, জোড়ায় জোড়ায় থাকে। কোন একটা সমীকরণ, মনে করো দ্বিঘাত সমীকরণে যদি জটিল মূল আসে, সে দুইটাই জটিল আসবে এভাবে, অথবা দুইটাই বাস্তব আসবে, জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় আসে। এখন যদি ত্রিঘাত সমীকরণ হয়, তাহলে এমন হইতে পারে যে দুইটা জটিল আসলো, একটা বাস্তব আসলো, অথবা তিনটাই বাস্তব আসলো, এভাবেও এরকম হইতে পারে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমাদের যে সমীকরণগুলো থাকে, সমীকরণগুলো সমাধান করলে সমীকরণে পাওয়ারের সংখ্যক সমাধান আমরা পাবো। এক্স স্কোয়ার থাকলে দুইটা সমাধান পাবো, এক্স কিউব থাকলে তিনটা সমাধান পাবো, বাট সবগুলা বাস্তব হবে কি জটিল হবে এইটা সিউরিটি কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। কিছু বাস্তব পাইতে পারি, কিছু জটিল পাইতে পারি, বা সবগুলাই বাস্তব পাইতে পারি, বা সবগুলাই জটিল পাইতে পারি, এই জিনিসটা হইতে পারে। এইবার আসো আসল কথায় আসি। এইবার আসো এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, তার পরের লাইনে যখন তুমি বলছো তাহলে ভাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কিউব রুট 1, এরপরে ভাইয়া তুমি বলছো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। হ্যাঁ বলো। ভাইয়া ওই যে জটিল সংখ্যা হতে হলে কি ইমাজিনারি নাম্বারটা কি সবসময় থাকতে হবে? আচ্ছা, এখন আমি যেখানে জটিল কথাটা বলতেছি, জটিলের ভিতরে তো আসলে বাস্তবও পড়ে, কিন্তু আমি জটিল বলতে স্পেশালি ওই যাদেরকে আমরা কমপ্লিটলি জটিল চিনি আর কি। যেমন এই বাস্তব সংখ্যাগুলোও জটিল, বাট এর মধ্যে কিন্তু কাল্পনিক অংশটুকু নাই। মানে আমি জটিল সংখ্যা বলতে ওই জটিল গুলাকে বলতেছি যাদের মধ্যে কাল্পনিক অংশটুকু আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন তোমরা যখন বললা যে এক্স কিউব ইজ ইকুয়াল টু 1, ভাইয়া এই সমীকরণের সমাধান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু কিউব রুট 1, এবং কিউব রুট 1 এর ভ্যালু যখন তোমরা বলতেছো 1, তোমাদের অ্যানসারটা আংশিক সত্য, কারণ এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ, এবং এই ত্রিঘাত সমীকরণ তিনটি সমাধান আছে। এই তিনটি সমাধানের মধ্যে একটি সমাধান হচ্ছে, একটি রুট হচ্ছে বাস্তব, এবং সেই বাস্তব রুটটির ভ্যালু হচ্ছে 1, এবং বাকি দুইটি রুট হচ্ছে জটিল, এবং সেই রুটগুলোর অ্যান্সার তোমরা আমাকে বলো নাই, এই জন্য আমি বলছি তোমাদের অ্যান্সারটা আংশিক সত্য। তাহলে এতদিন পর্যন্ত যখন তোমরা এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 দেখে এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 হলে এক্স ইজ ইকুয়াল টু তোমরা 1 বসায় দিছো, এবং আবার দেখো এক্স কিউব ইজ ইকুয়াল টু যেখানে 8 দেখছো, তারপরে লাইনে বলে দিছো এক্স কিউব ইজ ইকুয়াল টু 8, মানে হচ্ছে 8 কে লেখা যায় 2 কিউব, দ্যাট মিন্স এক্স ইজ ইকুয়াল টু 2। এটা বলছো, এটা বলার মাধ্যমে তোমরা বেসিক্যালি যেটা করছো সেটা হচ্ছে তোমরা বাস্তব সমাধানটাকে শুধুমাত্র কনসিডার করছো, তোমরা জটিল সমাধানটাকে কনসিডার করো না, কারণ এতদিন তোমরা জটিল সংখ্যা পড়োই নাই, ঠিক আছে। এখন কিন্তু তোমরা জানো যে এটার জটিল সমাধানও কিন্তু এক্সিস্ট করে, তাহলে আমরা জটিল সমাধানটাও এখন বের করব, এবং এটার জটিল সমাধানটা বের করার মাধ্যমে আমরা বেসিক্যালি আজকের দিনের আমাদের টপিকের আলোচনায় ঢুকবো, মানে এটার জটিল সমাধানটা বের করার মাধ্যমে, ঠিক আছে। তার মানে আমরা এটাই বুঝলাম, যদি এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 এই আকৃতির একটা সমীকরণ থাকে, সেই সমীকরণের সমাধান থাকবে তিনটা, তাহলে সেই তিনটা সমাধান চলো একটু বের করি। এক্স কিউব ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা চাইলে লিখতে পারি এক্স কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর 1 কে তো তাহলে 1 কিউব লিখতে পারো। তো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কে না জানে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সুতরাং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স কিউব মাইনাস 1 কিউব ইজ ইকুয়াল টু 0 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এইটা লিখলাম, এই ফর্মুলাটা লিখলাম। এখন আমরা দেখো এই দুইটা জিনিসের গুণফল ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হতে পারে, অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু 0 হতে পারে। তো এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু প্লাস 1 হবে। হ্যাঁ, তার মানে তোমাদের উত্তর একটা কারেক্ট, যে এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 এই সমীকরণে একটা সমাধান কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 1, এটা তোমরা বলছো, এটা কারেক্ট। আরো দুইটা সমাধান আছে, সেগুলা বের করে এবং সেগুলা থেকে আজকের দিনের আলোচনাটা স্টার্ট করব।
তো আমরা আমাদের এক আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করি ax² + bx + c = 0, সেটার সাথে যদি কম্পেয়ার করো তাহলে দেখো এখানে a এর পরিবর্তে আছে 1, bx এর পরিবর্তে b এর জায়গায় আছে 1, c এর জায়গায় আছে হচ্ছে 1। সুতরাং আমরা x = কি লিখতে পারি? আমরা কিন্তু ডিরেক্ট একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করার একটা ফর্মুলা জানি, -b ± √b² - 4ac / 2। এটা তোমাদের 9 10 তোমাদের দেখার কথা। -b ± √b² - 4ac / 2 এই ফর্মুলা দিয়ে চাইলে যে কোনো দ্বিঘাত সমীকরণ x এর মান বের করা যায়। সো আমরা এখানে -b এর পরিবর্তে কত বসাবো বলতো? এখানে b এর জায়গায় আছে কত? b এর জায়গায় আছে হচ্ছে 1। সুতরাং -1 ± √b² - 4ac, দ্যাট মিন্স b² এর পরিবর্তে হবে 1² -4 × 1 × 1 মানে 4a × c, a হচ্ছে 1, c ও হচ্ছে 1, ডিভাইডেড বাই 2a, ডিভাইডেড বাই 2 × 1। দ্যাট মিন্স x এর ভ্যালু কত আসতেছে? x = -1 ± দেখো 1 থেকে 4 কে বিয়োগ করতে তাহলে √-3 ডিভাইডেড বাই 2। তাহলে x এর আমরা এখানে দুইটা সমাধান পাচ্ছি। একটা কি x = হচ্ছে -1 প্লাস √-, আচ্ছা √-3 কে আমরা কি লিখতে পারি বলতো? √-3 কি লিখতে পারি? মাইনাস √-3 কে লিখতে পারি √3i, 3i √3i কিন্তু চাইলে বলতে পারি √-3 দেখো √3 × -1 লিখতে পারি। তারপর আমরা √3 কে লিখতে পারি √3 আর √-1 কে লিখতে পারি i, ঠিক আছে? সো √-3 কে লিখতে পারি √3i, দ্যাট মিন্স ডিভাইডেড বাই 2। আরেকটা x এর সমাধান কি? x = -1 -√3i ডিভাইডেড বাই 2। তার মানে আর x এর একটা বাস্তব সমাধান হচ্ছে x = 1। তাহলে দেখো আমরা x³ = 1 এই ত্রিঘাত সমীকরণের তিনটা সমাধান পেলাম। একটা x এর মান হচ্ছে 1, এই মানটা যদি তুমি x³ = 1 এই সমীকরণের মধ্যে বসাও, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে, সমান হয়ে যাবে। ওকে ফাইন। তারপরে x = -1 + √3i ডিভাইডেড বাই 2 এইটাও যদি তুমি বসাও তোমার ইকুয়েশন স্যাটিসফাই করবে, সিদ্ধ হবে। আবার x = -1 - √3i ডিভাইডেড বাই 2 এটাও যদি বসাও তোমার ইকুয়েশন স্যাটিসফাই করবে। তাহলে এই তিনটাই হচ্ছে তোমার ইকুয়েশনের কাঙ্ক্ষিত রুট। তো x = 1 এটা নিয়ে কোনো টেনশন নাই। বাকি দুইটার একটা স্পেশাল নাম আছে, এই যে সেকেন্ড যেটা লিখলাম যে -1 + √3i ডিভাইডেড বাই 2 এইটাকে গ্রিক একটা অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় ওমেগা, যেটাকে বলা হয় কি ওমেগা। এরপরে আরেকটা যেটা লিখলাম x = -1 - √3i ডিভাইডেড বাই 2 এইটাকে বলা হয় ওমেগা স্কয়ার। এটাকে কি বলা হয়? ওমেগা স্কয়ার। তাহলে এই সমাধানটার নাম কি? এটাকে বলা হয় ওমেগা, এইটাকে বলা হয় ওমেগা স্কয়ার। এখন এখান থেকে এদের মধ্যে খুব সুন্দর একটা রিলেশন আছে। এই রিলেশন গুলো নিয়ে আজকে আমাদের ক্লাসটা, আমাদের ফর্মাল পড়ালেখা মানে প্রবলেম সলভিংটা শুরু হবে। তারপরে এই রিলেটেড অনেক কিছু প্রবলেম আমরা দেখবো। তার মানে x³ = 1 এটাকে বলা হয় কি এককের ঘনমূল, মানে √1। √1 এর ভ্যালু বের করলাম না আমরা, x = √1। √1 এর ভ্যালু তাহলে কয়টা পাইলা? √1 এর ভ্যালু পাইলে তোমরা তিনটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে কি ওমেগা স্কয়ার। যেখানে ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে -1 + √3i ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1 - √3i ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে এককের ঘনমূল। এককের ঘনমূলের তিনটা ভ্যালু, ঠিক আছে? এককের ঘনমূলের মান কয়টা? এককের ঘনমূলের মান হচ্ছে তিনটা, একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে ওমেগা, আরেকটা হচ্ছে ওমেগা স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন এই 1 ওমেগা স্কয়ার এটাকে বলা হয় এককের ঘনমূল। এই এককের ঘনমূলের কিছু সুন্দর প্রপার্টি আছে, এককের ঘনমূলের কিছু সুন্দর ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে? ঘনমূলের নেচার দেখবো আমরা এখন। এদের নেচার থেকে খুব সুন্দর এমসিকিউ আসে, অনেক এমসিকিউ আসে এখান থেকে, ঠিক আছে? আমরা যেমন আই বা আমাদের ইমাজিনারি ইউনিট বা কাল্পনিক একক i = -1, এইটার আমরা নেচার দেখছিলাম না, যে i + i² + i³ + i⁴ ভ্যালু হচ্ছে 0। হ্যাঁ, এরপর i এর পাওয়ার গুলা যে রিপিট করে বারবার একই ভ্যালু ফেরত দেয়, এগুলো যেমন আমরা দেখছিলাম। সিমিলারলি ওমেগা স্কয়ার এদের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক আছে। সো প্রথম সম্পর্কটা আমি বলি, প্রথম নেচারটা বলি। তুমি যদি এককের এই তিনটা ঘনমূলকে যোগ করো তুমি অ্যান্সার পাবা 0। 1 ওমেগা স্কয়ার এই তিনজনকে যদি তুমি যোগ করো তুমি অ্যান্সার কত পাবা? তুমি অ্যান্সার পাবা 0। তো চলো যোগ করে দেখি। ধরো 1
1 এর সাথে ওমেগা, ওমেগার ভ্যালু কত -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, ওমেগা স্কয়ারের ভ্যালু কত -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এখন তুমি যদি যোগ করো 1 কে 1 এর মতো রাখলাম, এখানে যদি তুমি লসাগু করো দেখো 2 নিলাম, সুতরাং মাইনাস প্লাস √3i প্লাস দেন এখানে একসাথে করলে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। যেমন দেখো প্লাস √3i মাইনাস √3i যদি কেটে দেই -1 -1 মিলে কি হবে -2 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে -1 1 -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা আসলে কি বুঝলাম, আমরা আসলে যেটা বুঝলাম সেটা হচ্ছে এককের যে তিনটা ঘনমূল আছে এই তিনজনের সামেশন কি হবে, এই তিনজনের সামেশন হচ্ছে 0 হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম নেচারটা আমরা বুঝলাম। এককের ঘনমূল এই তিনজনের যোগফল ইজ ইকুয়াল টু কি 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে অনেক ধরনের এমসিকিউ তোমরা ফেস করবে, এগুলাকে আরেকটু মডিফাই করে এমসিকিউ আসবে, তো ওই মডিফিকেশনটাও দেখবো যে কিভাবে মডিফাই করা হয়, সেসব প্রশ্নকে কিভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স, তুমি ওমেগার যে ভ্যালুটা তুমি দেখছো -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, তাই তো? এই ওমেগার ভ্যালুটাকে যদি তুমি বর্গ করো, ওমেগার ভ্যালুটাকে যদি তুমি বর্গ করো তুমি আসলে ওমেগা স্কয়ারের ভ্যালু পাবা। আবার ওমেগা স্কয়ারের যে ভ্যালুটা তুমি দেখছো যে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2, এইটাকে যদি তুমি বর্গ করো তাহলে তুমি আবার ওমেগার ভ্যালুটা ফেরত পাবো। ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা যে এককের ঘনমূল তিনটা দেখতেছি, এই ঘনমূল তিনটার মধ্যে ওমেগার যে মানটা আছে সেই মানটাকে স্কয়ার করলে ওমেগা স্কয়ারের মান পাওয়া যায়, আবার ওমেগা স্কয়ারের মানকে স্কয়ার করলে ওমেগার মান পাওয়া যায়। তোমরা কি কথা বুঝতে পারতেছো? ওমেগার মানকে স্কয়ার করলে ওমেগা স্কয়ারের মান পাওয়া যায়, ওমেগা স্কয়ারের মানকে বর্গ করলে আবার ওমেগার মান পাওয়া যায়। অর্থাৎ -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 বর্গ করে দেখো, বর্গ করবা যেই রেজাল্টটা পাবে সেটা কি হবে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তোমার ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি জানো আগে থেকে যে এটা হচ্ছে ওমেগার ভ্যালু, এবং এটাকে যদি আমি বর্গ করি আমি আসলে কি পাবো, আমি ওমেগা স্কয়ারের ভ্যালুই পাবো, যেটা হচ্ছে কি -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। আবার সিমিলারলি যদি আমি -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2 এটাকে যদি বর্গ করি অর্থাৎ স্কয়ার করি আমি কি পাবো -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, এটাই পাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি ভাইস ভার্সা একটা রিলেশন। হ্যাঁ বলো। ভাইয়া ম্যাথ করার সময় কি সাইড নোট দিতে হবে এটা? এটা সাইড নোট লাগবে না, ঠিক আছে, এটা মানে ওমেগা, আর এই জিনিসটা দরকার হবে না, আমরা একটু পরে দেখবো। তো এটা হচ্ছে দুইটা প্রপার্টি গেল, আরো প্রপার্টি আছে। প্রপার্টিটা কি, ওমেগা কিউবের ভ্যালু কত? দেখো এক্স কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1, যার একটা সমাধান হচ্ছে ওমেগা, তাই তো? তাহলে ওমেগাটা যদি এই সমীকরণের মধ্যে বসাই দিই তাহলে স্যাটিসফাই করবে না। দ্যাট মিন্স ওমেগা যদি এক্স এর জায়গায় বসাই দিই ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত? ওমেগা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে আরেকটা প্রপার্টি যেটা আমাদের কাজে লাগবে, যে ওমেগা কিউবের ভ্যালু কত? ওমেগা কিউবের ভ্যালু কিন্তু হচ্ছে 1। ওমেগা কিউবের ভ্যালু কত? ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। আরো একটা প্রপার্টি আছে, ওমেগা আর ওমেগা স্কয়ার হচ্ছে পরস্পর উল্টা। ওমেগা কিউব যদি 1 হয় তাহলে ওমেগা কিউবকে আমরা কি লিখতে পারি? ওমেগা ইনটু ওমেগা স্কয়ার লিখতে পারি না? ওমেগা ইনটু ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1। দ্যাট মিন্স তুমি লিখতে পারো ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা স্কয়ার, আবার ওমেগা স্কয়ার কে লিখতে পারো 1 বাই ওমেগা। এই প্রপার্টিটাও তাদের মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে তাদের আরেক ধরনের নেচার তুমি বলতে পারো। চারটা নেচার আমরা দেখলাম, ঠিক আছে? তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আবার একটু দেখি, প্রথমত ছিল 1 প্লাস ওমেগা স্কয়ার, অর্থাৎ একক মানে 1 কে যদি তুমি কিউব করো তুমি তিনটা ভ্যালু পাচ্ছ। এই তিনটা ভ্যালু বা তিনটা রুট বলি বা মূল বলি, এদের যোগফল কি হবে? এককের তিনটা ঘনমূলের যোগফল হচ্ছে 0। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। সেকেন্ড প্রপার্টি যেটা বলছিলাম যে এদের একজনকে বর্গ করলে আরেকজনকে পাওয়া যায়। ওমেগার মানকে স্কয়ার করবে ওমেগা স্কয়ারের মান পাবা, ওমেগা স্কয়ারের মানকে বর্গ করবা ওমেগার মানকে পাবা। তারপরে বলছিলাম ওমেগা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সবার লাস্টে এদের একজন হচ্ছে আরেকজনের রেসিপ্রোকাল বা বিপরীত। ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা স্কয়ার, আবার ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি তাদের কিছু ধর্ম বা নেচার। এখন আমরা আই এর যেমন পাওয়ার নিয়ে কথা বলছিলাম, এখন আমরা ওমেগার ঘাত সমূহ নিয়ে কথা বলবো, যে পাওয়ার অফ ওমেগা, ঠিক আছে, বা ওমেগার ঘাত। এদের ঘাতগুলো নিয়ে একটু দেখি। আচ্ছা আমি তোমাদের একটা জিনিস বলি, এইখানে 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, তুমি ওমেগার মাথায় যত বড় জিনিসই দাও না কেন তার মান এই তিনটার মধ্যে কোনো কিছু একটাই হবে। আমরা ওই আই এর ক্ষেত্রে যেটা দেখছিলাম না, আই এর মাথায় আমি 125 105 যদি দিতাম
তার মানটা কি হইতো আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4, এদের মধ্যে কোনো কিছু একটা হইতো না, বারবার এইগুলাই ফেরত আসতো, তাই না? ওমেগার মানগুলো সেম। ওমেগার মাথা তুমি যত বড় পাওয়ারই দাও না কেন, তার মান 1 ওমেগা স্কোয়ারের মধ্যে কিছু একটা হবে। তো চলো একটু দেখি। আমরা তো জানি ওমেগা কিউব ইকুয়াল টু কত, ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1। এখন মনে করো আমি ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু জানতে চাই। সো ওমেগা টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি চাইলে আমরা? ওমেগা কিউব ইনটু ওমেগা লিখতে পারি না? আবার আমরা তো দেখলাম ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1, দ্যাট মিন্স ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? শুধু ওমেগা লিখতে পারো। এখন মনে করো ওমেগা টু দি পাওয়ার 5 এর ভ্যালু তোমার জানতে ইচ্ছে হলো, ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হবে? ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হবে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। ওমেগা কিউবের ভ্যালু তো আবার কত? 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 লেখা যে কথা, ওমেগা স্কয়ার লেখা একই কথা। এখন মনে করো ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু তোমার জানতে ইচ্ছে হইলো, তাহলে কত হবে? ওমেগা টু দি পাওয়ার 6 কে তো লেখা যায় ওমেগা কিউব হোল স্কয়ার। ওমেগা কিউবের ভ্যালু তো 1, 1 স্কয়ার মানে কি 1। তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত আসলো? 1 আসলো। তাহলে আমরা যেটা দেখতে পারলাম ওমেগার মাথায় যত বড় পাওয়ারই দিই না কেন, তার মানগুলো কি হচ্ছে? 1 ওমেগা আর ওমেগা স্কয়ারের মধ্যেই ঘোরাফেরা করতেছে, রাইট? তাহলে এই হচ্ছে কি ব্যাপার। এখন আমরা ওমেগার মাথায় একটা পাওয়ার দেখে কিভাবে বুঝবো যে তার মানটা আসলে কত হবে? ওমেগার মাথায় একটা পাওয়ার দেখে কিভাবে বুঝবো যে তার মান কত হবে? খুবই সিম্পল। ওমেগার মাথায় আমি যেই জিনিস সংখ্যাটা লিখবো, সেই সংখ্যাটাকে তুমি 3 দ্বারা ভাগ করবা। সেই সংখ্যাটাকে কি করবা? 3 দ্বারা ভাগ করবা, 3 দ্বারা ডিভাইড করবা। ডিভাইড করার পরে ভাগশেষটা দেখবা, ভাগশেষ কত থাকে, ওই ভাগশেষটাই ওমেগার মাথায়, ওই ভাগশেষটাই বসায় দিবা। ওমেগার মাথায় ওই ভাগশেষটাই কি করবা? বসায় দিবা, সেটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। যেমন মনে করো ওমেগা টু দি পাওয়ার 4 এর কথা যেমন বলছিলাম, 4 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 একে 3, ভাগশেষ থাকে 1, তাহলে অ্যান্সার কত হবে? ওমেগা টু দি পাওয়ার 1। এখন মনে করো ওমেগার মাথায় মনে করো 11 দিলাম, তাহলে বলো তো 11 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 2। ওমেগা স্কয়ার। অ্যান্সার হবে ওমেগা স্কয়ার, ঠিক আছে? তাহলে এইভাবে আমি যত বড় সংখ্যাই দেই না কেন, তুমি জাস্ট 3 দ্বারা ভাগ করবা, ভাগশেষ দেখবা, অ্যান্সার লিখে দিবা, অ্যান্সার লিখে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন মনে করো আমি তোমাদের দেখি ওমেগা টু দি পাওয়ার তোমার মনে করো 256 দিলাম, এই প্রবলেমটা তুমি কি করবা? ওমেগা টু দি 256, বলো তো এইটার অ্যান্সার কত হবে? ভাগশেষ কত থাকে আগে এটা বলো। ওমেগা হবে অ্যান্সার। ওমেগা হবে শুধু। তাহলে ভাগশেষ 1 থাকে তার মানে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 1 থাকলে তাহলে এটা হবে শুধুমাত্র ওমেগা টু দি পাওয়ার 1, মানে শুধুমাত্র ওমেগা। আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে যে ওমেগার মাথায় খুব বড় সংখ্যা যদি দেওয়া হয়, তাহলে তো দেখা যাচ্ছে কিছুটা হইলেও আমাদের একটু সময় নষ্ট হতো, তাই না? এবং একটা অ্যাডমিশনের একটা প্রবলেম দেখছিলাম, এরকম 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1999 যোগ ওমেগা টু দি পাওয়ার মনে করো 2099, এরকম একটা জিনিস দিলাম, ঠিক আছে? সো তোমার হাতে তো অ্যাডমিশনের সময় খুব কম, কিভাবে করবা এটা? 3 দ্বারা ভাগ করলে ভাগশেষের ব্যাপারটা তো বুঝলাম, ওটা দিয়ে খুব সহজে অ্যান্সার বের করে ফেলতে পারবা। বাট খুব বেশি বড় সংখ্যা দিয়ে দিলে তো সময় তো নষ্ট হয়ে যাবে তোমার, তুমি সময় তো মূল্য ভাইয়া, তাই না? সবাইকে কি 3 হ্যাঁ দ্বারা বলো। ভাগ করবো? 9 কে না, 9 কে 3 দ্বারা ভাগ করবো না। 9 কে কেন 3 দ্বারা ভাগ করবো? শেষের আমরা 2 ডিজিট। না, শেষের 2 ডিজিট এটা শুধুমাত্র 4 এর জন্য অ্যাপ্লিকেবল ছিল। 4 দ্বারা ভাগ করার ক্ষেত্রে ছিল, 4 দ্বারা ভাগের ক্ষেত্রে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি লাস্ট 2 ডিজিট। লাস্ট 2 ডিজিটকে ভাগ করলে ভাগশেষ যা হয়, টোটাল সংখ্যাটাকে ভাগ করলে ভাগশেষ তাই হয়। 3 দ্বারা ভাগের ক্ষেত্রে এরকম একটা প্রপার্টি আছে, 3 দ্বারা 3 এর গুণিতক কেটে ডিভিশন। দিই। 3 দ্বারা ডিভিশনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে তোমার পাওয়ার হিসেবে যে সংখ্যাগুলো থাকবে, যে অঙ্কগুলো থাকবে, ঠিক আছে, সংখ্যাগুলো যোগফল নেবে, সংখ্যাগুলার যোগফলকে তুমি 3 দ্বারা ভাগ করবা, ভাগশেষটা যেটা পাবা সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? সো এখন সরি, আচ্ছা এখন, আচ্ছা হ্যাঁ, এখন আমার ওমেগার মাথায় কি ছিল? 1999 এটা ছিল, তাই তো? ওমেগা আসবে, ওমেগা আচ্ছা, আসবে। এখন আমি কি করব? ওমেগা আসবে, ভেরি গুড, ভেরি গুড, জি ধরতে ভাই, পারছো, ওমেগা। ওমেগা আসবে। সো দেখো তো ওমেগার মাথায় হচ্ছে 1999 আছে, তো 1999 মানে 1 যোগ 9 যোগ 9 যোগ 28 ভাইয়া। 9, তাহলে আমি সংখ্যাগুলোকে যোগ করলাম, তো 28 পাচ্ছি। এখন 28 কে যদি 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত থাকে? 1। সুতরাং ওমেগা টু দি পাওয়ার 1999 লেখা যে কথা, ওমেগা টু দি পাওয়ার 1 লেখা একই কথা। আচ্ছা, এখন বলতো সেকেন্ড
পার্টটার অ্যান্সার বলো তো। ওমেগা টু দি পাওয়ার 2999 2 যোগ 9 যোগ 9 যোগ 9 ওমেগা স্কোয়ার ভাইয়া। স্কয়ার। ভেরি গুড। তাহলে ওমেগা টু দি পাওয়ার 2999 লেখা যেই কথা, ওমেগা স্কয়ার লেখা একই কথা। এখন মজার ব্যাপারটা হচ্ছে এই প্রবলেমের অ্যান্সারটা কি হবে বলো তো? খুব সহজ। 0 এই এমসিকিউর অ্যান্সারটা কি হবে? 0। কারণ তুমি 1 যোগ 0 ওমেগা টু দি পাওয়ার 1999 এর পরিবর্তে লিখতে পারবা ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 2099 এর পরিবর্তে লিখতে পারবা 2999 এর পরিবর্তে লিখতে পারবা ওমেগা স্কয়ার। আবার আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ভ্যালু হচ্ছে 0। দ্যাট মিন্স তোমরা এই এমসিকিউটা বুঝতে পারলা। তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু অ্যাডমিশন আসতে দেখা যায়। আমরা শুধুমাত্র এইটা মাথায় রাখবো যে ওমেগার মাথায় যত বড় পাওয়ারই থাকুক না কেন তাকে ছোট করা যায়। তাকে কিভাবে ছোট করা যায় সেটা জাস্ট শিখে রাখবো। আর আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু হচ্ছে 0। এই দুইটা জিনিস যদি মাথায় রাখি, এখান থেকে যেই ধরনের এমসিকিউ দেওয়া হোক না কেন আমরা কিন্তু আমাদের মতো হিসাবটা মিলিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, ভাইয়া অপশন পর্যন্ত চলে আসতে পারবো। হ্যাঁ বলো। হ্যাঁ, এই টাইপের ম্যাথগুলো কি ক্যালকুলেটর করা যাবে না? না না না, এই টাইপের ম্যাথ ক্যালকুলেটরে কেন করবো? প্রথম কথা হচ্ছে এই টাইপের ম্যাথ ক্যালকুলেটরে করা হচ্ছে একটা আনস্মার্ট ওয়ে। ঠিক আছে, স্মার্টলি করতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে তুমি অ্যাডমিশনে তো ক্যালকুলেটর পাচ্ছ না ইউনিভার্সিটি গুলোর মধ্যে, তো তুমি আলটিমেটলি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। আর এগুলা ক্যালকুলেটরে কেন করবো? শুধু শুধু ওমেগার মানটা ক্যালকুলেটরে বসাতে কি সময় লাগে? -1 প্লাস √3i, বহুত ঝামেলা তো, কি দরকার? এবারে তার মাথায় আবার টু দি পাওয়ার 1999 দিতে হবে। এগুলো তো ডিরেক্ট মুখে করা যায়। ঠিক আছে, তো আমরা মুখে করবো। আচ্ছা, আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। তাহলে ওমেগা রিলেটেড যে কোনো প্রবলেম আশা করি তোমরা পারবা। ওকে, আচ্ছা তোমাদেরকে আরেকটা এমসিকিউ দিই, দেখি পারো কিনা। যে 1/ওমেগা যোগ 1/ওমেগা স্কয়ার যোগ 1/ওমেগা কিউব, বলতে পারবে এটার ভ্যালু কত? 0। জিরো না ভাইয়া? ভেরি গুড। 0 কিভাবে 0 বলো তো? প্রথমটা ওমেগা স্কয়ার হবে, পরেরটা ওমেগা হবে, তারপরেরটা হবে 1। ও ভেরি গুড। অনেকভাবে করতে পারি, চাইলে লসাগু করে দিতে পারো। লসাগু করে দিলে কি আসবে? লসাগু করে দিলে কিন্তু ওমেগা কিউব, ওমেগা স্কয়ার, ওমেগা কিউব, লসাগু হচ্ছে ওমেগা কিউব। সুতরাং এখানে পাচ্ছি ওমেগা স্কয়ার যোগ ওমেগা যোগ 1। আবার আমরা কি জানি 1 প্লাস ওমেগা, এই পুরো জিনিসটার ভ্যালু হচ্ছে 0। দ্যাট মিন্স 0 ডিভাইডেড বাই ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি একটা এমসিকিউ ছিল, আশা করি এটাও বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা ওমেগা রিলেটেড প্রবলেমগুলো, ওমেগা রিলেটেড ধর্ম এবং ফর্মুলা গুলো কিভাবে আসে সেগুলো বুঝতে পারলাম। ওমেগা রিলেটেড কিছু ম্যাথ করি, চলো। বিভিন্ন অ্যাডমিশনে আসে, বোর্ড পরীক্ষায় আসে, আমরা কিছু ম্যাথ করি ওমেগা থেকে। ওমেগা থেকে কি ধরনের ম্যাথ আসে দেখো। প্রথম ম্যাথ, তো বোর্ড ঢাকা বোর্ডে আসছে 15-16তে, দিনাজপুর বোর্ড, মাদ্রাসা বোর্ড, অনেক জায়গায় আসছে। প্রথম ম্যাথটা হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10। বলা হয়েছে যে এই জিনিসটার ভ্যালু 9, এটা তুমি দেখাও। ওকে, তো এটা হচ্ছে আমাকে দেখাইতে বললো। সো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। অনেক সহজ ম্যাথ, করলেই বুঝবা। এই চ্যাপ্টারের এই জায়গার ম্যাথগুলো সবগুলোই সহজ। সো প্রথমে দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার, এটাকে তো ছোট করার কিছু নাই। 1 মাইনাস ওমেগা স্কয়ার রাখলাম। 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি বলো তো? ওমেগা কিউব ইন্টু ওমেগা। মানে হচ্ছে শুধু ওমেগা, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। ওমেগা টু দি পাওয়ার 4 কে ওমেগা লিখতে পারবো। ওমেগা টু দি পাওয়ার 8 কে কি লিখতে পারবো? 1 মাইনাস ওমেগা স্কয়ার। 1 মাইনাস ওমেগা স্কয়ার, ভেরি গুড। ওমেগা টু দি পাওয়ার 10 কে লিখতে পারবো 1 মাইনাস 1 ওমেগা। মাইনাস ওমেগা। আচ্ছা, এখন দেখো তো 1 মাইনাস ওমেগা আছে দুইটা, তারপর হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কয়ার আছে হচ্ছে দুইটা, তাই তো? তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার, যেহেতু দুইটা আছে, a ইনটু a স্কয়ার লিখতে পারি। 1 মাইনাস ওমেগা স্কয়ার দুইটা, 1 মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার। 1 মাইনাস ওমেগা দুইটা, তাহলে লিখতে পারি গুণফল আকারে, তাহলে 1 মাইনাস ওমেগা হোল স্কয়ার। আমাদের ফর্মুলাটা ফলাই দিই। 1 মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ারের ভ্যালু কি? a স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস 2 ইনটু ওমেগা স্কয়ার ইনটু 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা স্কয়ার হোল স্কয়ার, মানে ওমেগা টু দি পাওয়ার 4। আচ্ছা, লিখলাম 1 মাইনাস ওমেগা হোল স্কয়ার, এটা কি লিখতে? a স্কয়ার মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস b স্কয়ার আর কি। ঠিক আছে, এটা করলাম। এখন তোমরা কি দেখো, ওমেগা টু দি পাওয়ার 4 কে তো চাইলে আবার আমরা কি ওমেগা লিখতে পারি, তাই না? তাহলে 1 প্লাস ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার ইনটু 1 প্লাস, যেখানে ওমেগা স্কয়ার আছে না, 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের লাস্ট। আমাদের কি কোথায় যাইতে হবে? আমাদের অ্যান্সার হচ্ছে 9 এ যাইতে হবে আমাদের। আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস বলি, 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তোমরা তো সবাই জানো।
আচ্ছা বলো তো এইখান থেকে কি চাইলে আমি বলতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি 0 হয় তাহলে 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, এটা বলতে পারি না? জি ভাইয়া। আবার জি। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার এই তিনজনের যোগফল যদি 0 হয় তাহলে কি আমরা বলতে পারি না 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা? সিমিলারলি আমি এটাও বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1। এই তিনটা জিনিস কিন্তু আমি এই ফর্মুলা থেকে নিয়ে আসতে পারি। তো আমি জাস্ট ওই কাজটাই করবো, আর কিছুই না। দেখো এখন আমার এখানে দেখো 1 প্লাস ওমেগা আছে, 1 প্লাস ওমেগার পরিবর্তে আমি কি বসাবো বলো তো? মাইনাস ওমেগা স্কয়ার। মাইনাস ওমেগা। মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস ওমেগা, আগের থেকে ছিল মাইনাস 2 ওমেগা। আলটিমেটলি কি পাচ্ছ বলো তো? মাইনাস 3 ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস 3 ওমেগা, রাইট? আচ্ছা মাইনাস 3 আর মাইনাস 3 কে গুণ করলে পাচ্ছি 9, ওমেগা স্কোয়ার আর ওমেগা কে গুণ করলে পাচ্ছি ওমেগা কিউবের ভ্যালু তো কত 1, দ্যাট মিন্স 9। এই 9টাই তো আমার দেখাইতে বলা হয়েছিল, মিন্স আমি আমার প্রমাণে চলে আসতে পারলাম। বলো তো এটা বুঝছো কিনা, এই প্রবলেমটা বুঝছো কিনা? বাকি সবগুলো প্রবলেমই কাছাকাছি হবে, সবগুলো প্রবলেম কাছাকাছি হবে। ওকে, সো এটা হচ্ছে ঢাকা বোর্ডে আসা, বিভিন্ন সময় বোর্ড পরীক্ষা আসা একটা প্রবলেম। সো এখন চলো আমরা চুয়েটে আসা একটা প্রবলেম করি। চুয়েটে 2009-10 আসছিল, ঢাকা বোর্ডে আসছিল, অনেক জায়গায় আসছিল। একটা প্রবলেম হচ্ছে সেকেন্ড প্রবলেম এই ওমেগার প্রপার্টি নিয়ে। দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তারপরে আছে হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস, আচ্ছা 1 প্লাস ওমেগা, প্রশ্নটা একটু ভুল তুলতেছি। 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। ঠিক আছে, এইটার ভ্যালু কত? চুয়েটে আসছিল, ঢাকা বোর্ডে আসছিল। বলো তো অ্যান্সারটা কিভাবে করব? 1 প্লাস ওমেগা এটার পরিবর্তে কত বসাবো বলো তো? মাইনাস ওমেগা স্কয়ার। মাইনাস ওমেগা স্কোয়ার, আগে থেকে একটা মাইনাস ওমেগা স্কোয়ার ছিল। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত বসাবো? মাইনাস মাইনাস 1 ওয়ান। আগে থেকে একটা মাইনাস 1 ছিল। মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 1 তার পরিবর্তে কত বসাবো? মাইনাস ওমেগা। আগে থেকে একটা মাইনাস ওমেগা ছিল। মাইনাস ওমেগা। ভেরি গুড। সুতরাং দেখো মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা মানে মাইনাস 2 ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ওমেগা। এখন দেখো মাইনাস টু তিনটা মাইনাস 2 কে যদি তুমি গুণ করো তুমি পাবা মাইনাস 8 ওমেগা স্কোয়ার, আর ওমেগা কে গুণ করলে পাবা ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিন্স অ্যানসার হবে মাইনাস 8। প্রবলেমটা কতটাই ইজি দেখো, অনেক ইজি একটা প্রবলেম ছিল। আচ্ছা এখান থেকে চলো আরো একটা প্রবলেম করি। এই প্রবলেমটা তোমাদেরকে করতে দেই, দেখি পারো কিনা। আমি নিজেও করে দিব যদি তোমরা না পারো। মাত্র যে প্রবলেমটা করলাম অনেকটা এটার সাথে সিমিলার বলা যেতে পারে। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এই প্রবলেমটার অ্যান্সার হবে 16, এটাও বলে দিলাম। লেফট হ্যান্ড সাইড ধরে প্রবলেমটা একটু করো তো, দেখো তো 16 আসে কিনা অ্যান্সার। সবাই একটু করো, করে দেখো অ্যান্সার 16 আসে কিনা। এই প্রবলেমটা করো, খুবই ইজি একটা প্রবলেম, আমার মনে হয় পারবা একটু ট্রাই করলে। এবং এই প্রবলেমের পরে আমরা আমাদের আজকের সেকেন্ড টপিকে চলে যাবো। ঠিক আছে, সেকেন্ড টপিকে চলে যাবো, একটু দেখো এই প্রবলেমটা পারো কিনা। আমাদের কিন্তু আর একটা বা দুইটা ক্লাস পরেই আমাদের তোমাদেরকে কিন্তু আবারও নোট দেখাইতে হবে। ওই গ্রুপের মধ্যে কিন্তু নোট কিন্তু সবাইকে জমা দিতে হবে। আর একটা বা দুইটা ক্লাস পরে জটিল সংখ্যা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু তোমাদের নোটটার জন্য যেটা বলি যে রেগুলার ক্লাসেরটা রেগুলার নোটটা তৈরি করে ফেলবে, তাহলে জাস্ট জমা দিয়ে দিবা, আর কোনো প্রেশার কাজ করবে না। ঠিক আছে, আর একটা বা দুইটা ক্লাসের পরে কিন্তু নোট জমা দিতে হবে। আর আগের বার অনেকেই তোমরা এক্সাম খারাপ দিছো, এবার চেষ্টা করে এক্সামটা ভালোভাবে দাও।
ভাইয়া 16 আসছে। 16 আসছে, সবার আসছে কিনা একটু শুনতে যাই। সবার আসছে তাহলে এই ম্যাথটা করে দেওয়ার দরকার নেই। আর কেউ যদি মনে করো যে বুঝতেছো না যে কিভাবে করবা, সেটা এখনই জিজ্ঞেস করো, আমি ম্যাথটা করে দিচ্ছি। জি ভাইয়া 16 আসে। ওকে, জি ভাই, আমারও মিলেছে। ভেরি গুড। তাহলে তো মোটামুটি অনেকেরই মিলছে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন আমরা আমাদের আরেকটা টপিকে যাব। যেমন মনে করো আমরা স্কোয়ার রুট বের করছি না বাস্তব সংখ্যার, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, 4 এর স্কোয়ার রুট কত, 4 এর স্কোয়ার রুট বের করছি, প্লাস মাইনাস 2 আর পাইছিলাম, ঠিক না? সিমিলারলি জটিল সংখ্যারও তো স্কোয়ার রুট থাকবে। তো এখন আমরা শিখবো একটা জটিল সংখ্যার বর্গমূল বা স্কোয়ার রুট বা বর্গমূল কিভাবে বের করব। অনেক শর্টকাট আছে এগুলো বের করার, আবার একটা মেইন একটা বেসিক নিয়ম আছে যেটাতে সকল জটিল সংখ্যাটা বের করা যায়। ঠিক আছে, আমরা ওই দুইটাই জিনিসই দেখবো, একটা মেইন অ্যালগরিদম দেখবো আর একটা হচ্ছে কিছু শর্টকাটও দেখবো। আচ্ছা, প্রথমে শর্টকাট গুলো একটু দেখি। আগের দিন তোমাদেরকে দুইটা ফর্মুলার কথা বলছিলাম, ফর্মুলাকে মনে রাখার কথা বলছিলাম দুইটা জিনিস। একটা তো 2i, 2i কে কত লেখা যায় বলো তো? 2 into -1। না, 2i কে 1 plus I whole square। 1 প্লাস i হোল স্কয়ার, ভেরি গুড, 1 প্লাস i হোল স্কয়ার, মাইনাস 2i কি কি লেখা যায়? 1 minus I whole square। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বললো, ধরো কোন একটা বাস্তব সংখ্যার কথা চিন্তা করো, ধরো জটিল সংখ্যা বাদ, একটা বাস্তব সংখ্যার কথা চিন্তা করো, ধরো 9, 9 এর রুট বের করাটা কি ইজি? 16 রুট বের করাটা কি ইজি? ইজি। 9 এর রুট ডিরেক্ট বলতেছো 3, 16 রুট বলতেছো 4, হ্যাঁ 25 এর রুট বলতে পারতেছো ডিরেক্ট 5, ডিরেক্ট বলতে পারতেছো। কিন্তু 24 এর রুট যদি বলি একটু কিন্তু ভাবা লাগতেছে, অ্যানসারটা বের করে একটু টাফ হচ্ছে না? হ্যাঁ, তাহলে এখন আমার যদি সংখ্যাটা, বাস্তব সংখ্যাটা যদি একটা বর্গ সংখ্যা হয়, তাহলে তার স্কোয়ার রুট বের করা অনেক ইজি। বর্গ সংখ্যার স্কোয়ার রুট বের করা কি অনেক ইজি। বা সংখ্যাটা যদি বর্গ সংখ্যা না হয়, তার স্কোয়ার রুট বের করাটা দশমিকে চলে আসে, একটু ঝামেলা হয়। সিমিলারলি আমরা এখন একটা স্পেশাল টাইপ দেখবো, সেটা হচ্ছে যে 2i। 2i এটা কিন্তু সংখ্যাটা কেমন সংখ্যা দেখো তো, 1 প্লাস i হোল স্কয়ার, যেটা হচ্ছে 2i হচ্ছে একটা বর্গ সংখ্যাটার মতো, ঠিক না? একটা বর্গ জটিল সংখ্যা। মাইনাস 2i এটাও কিন্তু একটা বর্গ জটিল সংখ্যা, ঠিক না? মাইনাস 2i একটা বর্গ জটিল সংখ্যা, তাহলে 2i আর মাইনাস 2i এর স্কোয়ার রুট বের করাটা কিন্তু একটু ইজি হবে। এখন প্রথম প্রবলেম, সেটা হচ্ছে মনে করো আমাকে বললো 2i এর স্কোয়ার রুট বের করো, বর্গমূল করো। তাহলে আমরা যেটা করব, 2i এর স্কোয়ার রুট বের করবো, তো এটা ইজ ইকুয়াল টু লিখবো প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস i, 2i এর পরিবর্তে কত বসায় দিব? 1 প্লাস i হোল স্কয়ার। তাহলে আমরা জানি যাহা 2i তাহাই 1 প্লাস i হোল স্কয়ার। 1 প্লাস i হোল স্কয়ারকে যদি তুমি ভাঙাও, a স্কয়ার প্লাস 2 ইনটু i প্লাস b স্কয়ার মানে হচ্ছে i স্কয়ার। i স্কয়ারের ভ্যালু তোমার -1, সুতরাং 1 প্লাস 2i -1, -1 প্লাস 2 কাটাকাটি গেলে শুধু 2i থাকে। এই জন্য আমরা বলি যে 1 প্লাস i হোল স্কয়ার লেখা যে কথা, 2i লেখা একই কথা। তো আমাকে যদি কখনো বলে যে 2i এর বর্গমূল বের করো, আমরা জাস্ট 2i এর পরিবর্তে কত বসাই দিব? 1 প্লাস i হোল স্কয়ার বসাই দিব, অ্যানসার কত চলে আসবে? প্লাস মাইনাস 1 প্লাস i, শেষ। এটা আমাদের অ্যানসার চলে আসলো। এখন যদি আমাকে বলতো মাইনাস 2i এর বর্গমূল বের করো, সিমিলারলি প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস i হোল স্কয়ার, দ্যাট মিন্স প্লাস মাইনাস 1 মাইনাস i, শেষ। এক লাইনে আমরা অ্যানসারটা লিখতে পারতেছি। সেটা হচ্ছে এক ধরনের মানে সহজ টেকনিক আর কি, যে যদি আমাদের সংখ্যাগুলো এরকম 2i মাইনাস 2i এই আকৃতিতে থাকে অথবা এই আকৃতির কাছাকাছিতে থাকে, তার পরিবর্তে ডিরেক্ট আমরা 1 প্লাস i হোল স্কয়ার লিখে ফেললে আমাদের বর্গমূল বের করার কাজটা 2 থেকে 3 লাইনে সমাধান হয়ে যায়। বর্গমূল বের করার কাজটা 2 থেকে 3 লাইনের মধ্যে সমাধান হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে একটা সহজ টেকনিক। তাহলে এখন কথা হচ্ছে কাদের ক্ষেত্রে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব? যারা কমপ্লিটলি ইমাজিনারি, যারা কমপ্লিটলি ইমাজিনারি, যাদের হচ্ছে বাস্তব অংশ নাই, যাদের মধ্যে বাস্তব অংশ জিরো, যাদের বাস্তব অংশ কি, বাস্তব অংশ যাদের জিরো, তাদের জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমি যে এই যে রুট ওভার 2i বের করলাম, এটা অনেকবার বোর্ডে আসছে কিন্তু এই প্রবলেমটা। রুট ওভার -2 এটাও অনেকবার বোর্ড পরীক্ষায় আসা একটা প্রবলেম। এখন তোমাদেরকে বোর্ড পরীক্ষা আসা আরেকটা প্রবলেম ধরো আমাকে বললো 8i এর বর্গমূল বের করো, 8i এর বর্গমূল বের করো। আমরা কি করব বলতো, আমরা সিম্পল একটা কাজ করব, 8i কে লিখবো 4 ইনটু 2i, তারপরে রুট ওভার 4 ইনটু 2i এর পরিবর্তে লিখবো
ওয়ান প্লাস আই হোল স্কোয়ার, বাইরে একটা প্লাস মাইনাস দিয়ে দিও। সুতরাং প্লাস মাইনাস ইন্টু রুট ওভার 4 এর ভ্যালু কত? রুট ওভার 4 এর ভ্যালু হচ্ছে 2, আর 1 প্লাস আই হোল স্কোয়ার কে রুট করলে কি আসবে? 1 প্লাস আই। ওকে, শেষ। রুট ওভার 8 আই এর অ্যান্সারটা খুব সহজেই চলে আসলো এখানে, প্লাস মাইনাস 2 ইন্টু 1 প্লাস আই। সো এই জাতীয় কেসগুলোতে বর্গমূল বের করা একদম ইজি। আমি আরো কিছু এক্সাম্পল দেখাই। এখন কথা হচ্ছে যে কি, যদি এরকম থাকে, মনে করো 11 আই থাকলো, 11 আই দিয়ে বললো এই জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করো, তার মানে তোমাকে কি করতে হবে? রুট ওভার 11 আই বের করতে হবে। এখন তুমি কি করবা? তুমি তো 2 আই এর ভ্যালু জানো, তুমি তো 11 আই এর ভ্যালু জানো না, 11 আই এর কোন বর্গ সংখ্যাটা সেটা জানো, তখন তুমি কি করবা বলো তো? 11 এর নিচে একটা 2 দিবা, উপরে একটা 2 লিখবা, 2 আই। দেখো তো 11 আই লেখা যেই কথা, 11/2 ইন্টু 2 আই লেখা একই কথা। 11/2 ইন্টু 2 আই লেখা একই কথা, কাটাকাটি করলে তো আবার 11 আই থাকে। সুবিধা যেটা হইলো, রুট ওভার 11/2 লিখলাম, আর 2 আই কে লিখলাম 1 প্লাস আই হোল স্কোয়ার, একটা প্লাস মাইনাস দিয়ে দিলাম। দ্যাট মিনস প্লাস মাইনাস রুট ওভার 11/2 ইন্টু 1 প্লাস আই। শেষ। খুব সহজে আমরা আমাদের অ্যান্সারটা বের করে ফেললাম। তোমরা বলো তো এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এই 2 আই আকৃতিতে যদি থাকে, যেই সংখ্যাগুলো শুধুমাত্র কাল্পনিক সংখ্যা, সেগুলোকে এভাবে তোমরা বর্গমূল করতে পারবা। হ্যাঁ, ফাইদার কোনো প্রশ্ন ভাইয়া আছে? রিটেন এইভাবে করা যাবে বোর্ডে? রিটেনেও করা যাবে, আর রিটেনের নিয়ম একটা শিখাবো, একটু পরে শিখাবো, যেটা দিয়ে হচ্ছে তুমি, তোমার যদি কোনো কনফিউশন থাকে তুমি ওই নিয়মে করতে পারবে, ঠিক আছে? সো রিটেনেও করা যাবে, বাট তারপর যদি রিস্ক নিতে না চাও তাহলে একদম বড় নিয়মে করলে আর কি কোনো সমস্যা নেই। এই নিয়মে রিটেন আমি করছি আমার টাইমে, না আমার নাম্বার কমাইছে কিনা জানি না, বাট করছি আর কি পরীক্ষা। আচ্ছা, এখন কুমিল্লা বোর্ড 2019 সালে আসা একটা প্রবলেম দেখো। এইটাও হচ্ছে আমরা এই নিয়মেই করব, -8i ডিভাইডেড বাই i1 মাইনাস আই স্কোয়ার। বলো তো এটার অ্যান্সার কত আসবে? একটু পড়ো, পরে আমাকে বলো এটার অ্যান্সার কত আসবে। ঠিক আছে, দেখো তাহলে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে আসা একটা প্রবলেম। আমাকে এই একটা রাশি দেওয়া হয়েছিল, এই রাশিটার বর্গমূল বের করতে বলা হয়েছে। একটু সিম্পলিফাই করলাম, এই রাশিটা লেখা যেই কথা -4i, -4i লেখা এক কথা, সুতরাং -4i এর বর্গমূল করলাম, প্লাস মাইনাস রুট ওভার -4i। সো প্লাস মাইনাস রুট ওভার -4i কে লিখলাম রুট ওভার 2 ইন্টু -2i, তো -2i এর পরিবর্তে পরে 1 মাইনাস আই হোল স্কয়ার লিখে দিলাম, সেখান থেকে আমাদের বর্গমূলের অ্যান্সারটা চলে আসলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের বর্গমূল বের করার সিস্টেম। ভাইয়া আমার 2 কেন ভাগ করতেছে? মানে আমার তো নেট প্রবলেম হয়েছে, তো আমি এটা বুঝি নাই। 2 কেন ভাগ করতেছে? কোনটা কোনটা? আগের ম্যাথটাতে কেন এটা এটা 2? জি জি। আচ্ছা, এখানে দুই ধারা কেন ভাগ করছিস? দেখো, আমি যেটা বলছিলাম যে আমরা যখন বর্গমূল করব, স্কোয়ার রুট করব, যদি আমার সংখ্যাটা যদি বর্গ সংখ্যা হয়, আমার জন্য অনেক অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? স্কোয়ার আর রুট এগুলো কাটাকাটি যায়। যেমন মনে করো 4 কে যখন তুমি স্কোয়ার রুট করবা, তখন কিন্তু 4 কে কি লেখা যায়? 2 স্কোয়ার লেখা যায়। তখন রুট আর স্কোয়ার কাটাকাটি গিয়ে শুধু অ্যান্সার হয় 2। অ্যান্সারটা খুব সহজে চলে আসে। এখন আমরা 11 কে 2 দ্বারা ভাগ করছি এই কারণে যে আমরা 11 কে 2 দ্বারা ভাগ করে নিচে একটা 2 দ্বারা ভাগ করছি, উপরে একটা 2i লিখছি। তো 2 আর 2 কেটে গেলে তো আবার 11i থাকে। 11iটাকে একটু মডিফাই করে লিখছি। কেন লিখলাম? একটা মাত্র কারণ, সেটা হচ্ছে 2i এর ভ্যালুটা আমরা জানি। 2i এর ভ্যালু আমরা জানি, 2i ইজ ইকুয়াল টু হচ্ছে একটা বর্গ জটিল সংখ্যা, সেটা হচ্ছে 2i ইজ ইকুয়াল টু কত হয়? 1 প্লাস আই হোল স্কয়ার হয়। সো এখন যদি আমরা এই আকৃতিতে লিখি, তাহলে আমরা 2i এর পরিবর্তে বসাই দিতে পারবো 1 প্লাস আই হোল স্কয়ার। তখন আমার রুট আর স্কয়ারটা কাটাকাটি চলে যাবে এবং আমার অ্যান্সারটা অনেক সহজে চলে আসবে। বুঝতে পারছো কি অ্যান্সারটা কিভাবে লিখলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এবার তাহলে আসো আমরা আমাদের বুয়েটে আসা একটা প্রবলেম করি। বুয়েটে 5 সালে আসছে, বুয়েটে 6, 7, 8, 9
রুয়েট ও 12-13 আসছে। হ্যাঁ বলো। ভাই আগের ম্যাথটাতে মানে প্রথমে সিম্পলিফাই না করে যদি আমি প্রথমেই রুট আলাদা আলাদা উপর নিচে রুট করে ফেলতাম মানে একটু, হ্যাঁ যেমন -8i কে 4 × -2i লিখে আর নিচে √2 লিখে ফেলতাম, আচ্ছা মানে সিম্পলিফাইটা না আচ্ছা তাহলে করতাম আর কি, এমনিতেই বুঝছি হ্যাঁ, তখন হয়তো বা হইতো, বাট আমি তোমাদের হয়তো বা বুঝার সুবিধার্থে একটু সিম্পলিফাই করে তারপরে বললাম আর কি, হইতো আর কি, সমস্যা নেই, ডিরেক্ট করে ফেললেও হইতো, ঠিক আছে। আচ্ছা এবার আসো, একটা প্রবলেম, অ্যাডমিশন আসছিল, বুয়েটে আসছে, কুয়েটে আসছে, কুয়েটে 2বার আসছে, আর রুয়েটে আসছে 12-13-তে, যশোর বোর্ডে আসছিল। প্রবলেমটা দেখো, এই টাইপের থেকে শেষ প্রবলেম। প্রবলেমটা কি দেখো, প্রবলেমটা বলছে যে √i যোগ √i এর ভ্যালু কত, √i যোগ √i এর ভ্যালু কত, এটা জানতে চাওয়া হয়েছে। সো আমরা যেটা করবো, প্রবলেমটাকে দুইটা ভাগে ভাগ করব। প্রথমে আমরা করব √i এর ভ্যালুটা বের করব। আমরা তো বর্গমূল করা অলরেডি শিখে গেছি, তাহলে i কে বর্গমূল করাও আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। এখন √i এর ভ্যালু বের করব, √i এর ভ্যালু বের করব, দুইটাকে যোগ করে দেব। √i কে আমরা কি লিখতে পারি বলো তো দেখি, √i কে চাইলে লিখতে পারি না এভাবে, একটা বাইরে একটা হাফ লিখলাম ইনটু 2i, ভেরি গুড, হাফ ইনটু 2i। তারপরে বলো √হাফ ইনটু 2i এর মান কত, 1 + i হোল স্কয়ার, একটা প্লাস মাইনাস তুমি দিয়ে দাও, তার মানে তুমি লিখতে পারো প্লাস মাইনাস হাফ কে যদি রুট করো পাবা হচ্ছে 1/√2, 1 + i হোল স্কয়ার কে রুট করলে পাবা শুধু 1 + i, শেষ। তাহলে √i এর ভ্যালু বের করে ফেললাম এক লাইনে। এবার √-i এর ভ্যালুটাও বের করে চলো। √-i মানে কি, আমি একটা হাফ আনবো, এখানে একটা -2i আনবো, তাই না, তাহলে তো √-i আসে। সুতরাং প্লাস মাইনাস যদিও একটা প্লাস মাইনাস দ্য √হাফ ইনটু -2i এর পরিবর্তে চাইলে আমরা লিখতে পারি -1 - i হোল স্কয়ার, এটা আমরা জানি। সুতরাং আমরা লিখতে পারি প্লাস মাইনাস 1/√2 ইনটু 1 - i, ঠিক আছে। এখন তোমার কাজ কি, তোমাকে বলছে কি √i প্লাস √-i এর ভ্যালু বের করতে, এটা কিন্তু অ্যাডমিশনে প্রায় সময় আসছে, ঠিক আছে, 3টে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে। সুতরাং তুমি যদি যোগ করে দাও দুইটা জিনিসকে, তাহলে তুমি পাচ্ছ যে √i যোগ √-i, এটা এগুলো কি পাচ্ছ, প্লাস মাইনাস 1/√2 ইনটু 1 + i প্লাস মাইনাস 1/√2 ইনটু 1 - i, তুমি এটা যোগফল পাচ্ছ। আমি একটা কাজ করি, প্লাস মাইনাস 1/√2 দুই জায়গায় যেহেতু আছে, এটা কমন নিয়ে নিই, তো প্লাস মাইনাস 1/√2 টাকা যদি কমন নিয়ে নেই, প্রথম অংশ থেকে পড়ে থাকতেছে 1 + i, দ্বিতীয় অংশ থেকে পড়ে থাকতেছে 1 - i, শেষ। এখন যদি দেখো যোগ করি, i - i কাটাকাটি, প্লাস মাইনাস 1/√2 ইনটু 1 আর 1 যোগ করলে 2, এই √2 দিয়ে 2 কে কাটলে পাবা আবার √2, দ্যাট মিন্স প্লাস মাইনাস √2। সুতরাং √i যোগ √-i এর ভ্যালু কত, প্লাস মাইনাস √2। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা প্রিভিয়াসলি বোর্ডে আসছে, প্রিভিয়াসলি বিভিন্ন অ্যাডমিশনেও জায়গায় বিভিন্ন পরীক্ষাগুলোতে আসছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে স্পেশালি আসছে এই প্রবলেমটা। তো আশা করি এটা বুঝতে পারছো, √i যোগ √-i এর ভ্যালু কত, প্লাস মাইনাস √2, কিভাবে বের করতে হয় আশা করি বুঝতে পারছো। ভাইয়া হ্যাঁ বলো। 1 + - i এটার বর্গমূল কিভাবে নির্ণয় করব রিটেনের জন্য? আচ্ছা এখন আমি ওই জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে জটিল সংখ্যা। সো এখন আমি এমন একটা নিয়ম তোমাদের শিখাবো, যেটা দিয়ে তুমি সবগুলো অঙ্কই করতে পারো। এখন আমি যে প্রবলেমগুলো মাত্র যেগুলো করলাম, √i এর ভ্যালু বের করলাম, -4i এর ভ্যালু বের করলাম, তার উপরে কি 11i এর রুট বের করলাম, √8i বের করলাম, এই যে যত কিছু বের করলাম আমরা এখন পর্যন্ত, তো এগুলোও করা যাবে। এবং তুমি যেটা বললা 1 + i, 1 + i, 3 + 4i, এই জাতীয় জটিল সংখ্যার রুট এর ভ্যালু বের করা যাবে, কিন্তু এই নিয়মটা একটু বড় নিয়ম, তাই আমি প্রথমে শর্টকাট নিয়মটা, যেটা দিয়ে আমরা খুব সহজে, যে অঙ্কগুলো আমাদের চোখের দেখায় মনে হবে যে না এগুলা ওই ডিরেক্ট আই এর রাশিগুলো আছে শুধুমাত্র, সেগুলোকে আমরা ওই নিয়ম শর্টকাটের নিয়মে করে ফেলবো। আর যেগুলোর মধ্যে বাস্তব অংশ থাকে, কাল্পনিক অংশ থাকে, ওগুলোকে আমরা একটা জেনারেল একটা নিয়ম আছে, এই জেনারেল একটা অ্যালগরিদমকে ফলো করে আমরা সকল জটিল সংখ্যারই বর্গমূল চাইলে বের করতে পারি। সেটার নিয়মটা আমি এখন দিয়ে শিখাবো তোমাদের, ঠিক আছে। আমি এখন যে নিয়ম শিখাবো, এটা দিয়ে সকল জটিল সংখ্যারই বর্গমূল তুমি বের করতে পারবে, ওকে। আচ্ছা সো আসো, এখন তো আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় একটা জটিল সংখ্যা দেখি, খুব কমনলি যে জটিল সংখ্যাটা বারবার আসছে, হচ্ছে -8 - 6i।
বলা হয়েছে এই জটিল সংখ্যার রুট ওভার বর্গমূল বের করতে, রুটের ভ্যালু বের করতে। আচ্ছা, সো অ্যালগরিদমটা কি? অ্যালগরিদমটা প্রথমে তুমি ধরে নিবা তুমি এই জটিল সংখ্যার কে বর্গমূল করলে কি পাচ্ছ সেটা তো তুমি জানো না, তাই না? তুমি তো জানো না, তুমি ধরে নাও এই জটিল সংখ্যাটাকে বর্গমূল করলে তুমি পাচ্ছ এক্স প্লাস আই ওয়াই, এটা তুমি ধরে নিলা, সে তুমি ধরে নিছো, ঠিক আছে? তুমি এই জিনিসটা ধরে নিলা যে রুট ওভার -8 -6i এটার বর্গমূল কত? এক্স প্লাস আই ওয়াই, এটা তোমার একটা অ্যাজাম্পশন। আচ্ছা, স্টেপ নাম্বার 1, স্টেপ 1 এ কি করবা? উভয় পক্ষকে স্কয়ার করো, উভয় পাশে বর্গ করো। বর্গ করলে কি পাবা বলো তো? লেফট সাইডে যদি বর্গ করো আমি পাবো -8 -6i, রাইট সাইডে যদি বর্গ করি আমি পাবো x প্লাস আই ওয়াই হোল স্কয়ার। x প্লাস আই ওয়াই হোল স্কয়ার মানে কি? x স্কয়ার যোগ 2xy ইনটু i যোগ iy স্কয়ার। আবার iy স্কয়ার মানে কি বলো তো? মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই স্কয়ার। সুতরাং -8 -6i ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার যোগ 2xy ইনটু i। আচ্ছা, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি, তাই তো? তাহলে এখানে লেফট সাইডও একটা জটিল সংখ্যা, রাইট সাইডও একটা জটিল সংখ্যা। সো দুইটা জটিল সংখ্যার মাঝখানে যদি ইকুয়ালিটি আছে বা সমান সমান চিহ্ন আছে, তাই তুমি চাইলে তাদের বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করতে পারো। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করতে পারো। ইংলিশে বলা হয় কি? ইকুয়েটিং। আচ্ছা, সমীকৃত করে কি পাও তুমি? বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করলে কি পাবো বলো তো? বাস্তবটা বাস্তবে সমান হবে, কাল্পনিক অংশটা কাল্পনিক অংশ সমান হবে। তাহলে বলো তো তুমি কি পাবা? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাবো বলো তো? -8। -8। তারপরে বলো তো, এটাকে তো ধরো আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, আর 2xy ইজ ইকুয়াল টু কি পাবা? -6। -6। দুই নম্বর দুইটা equation। তাহলে আমরা আমাদের দুইটা সমীকরণ পেয়ে গেলাম। আর তোমরা যদি খেয়াল করো, এখানে আমার অজানা রাশি হচ্ছে এক্স আর ওয়াই। যদি আমি এই দুইটা ইকুয়েশনকে সমাধান করে এক্স আর ওয়াই বের করে ফেলতে পারি এবং এই এক্স আর ওয়াই যদি এই ইকুয়েশনের দুই জায়গায় আমি বসায় দিতে পারি, তাহলে কিন্তু আমার এই জটিল সংখ্যার রুটটা বের হয়ে গেল, স্কয়ার রুট মানে বর্গমূল বের হয়ে গেল। কারণ আমি ধরেই নিয়েছিলাম এটার বর্গমূল ইজ ইকুয়াল টু কি হবে? এটার বর্গমূল ইজ ইকুয়াল টু হবে এক্স প্লাস আই ওয়াই হবে। তাহলে এটার বর্গমূল কে এক্স প্লাস আই ওয়াই ধরছিলাম, যেখানে এক্স এর মান আমি জানতাম না, ওয়াই এর মান আমি জানতাম না। এখন যদি আমি এক্স আর ওয়াই এর মানটা এই দুইটা সমীকরণকে সমাধান করে প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুণন যেভাবে পারি সমাধান করে যদি বের করতে পারি, এক্স আর ওয়াই এখানে বসায় দিলেই তো কি হয়ে যাবে? আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে এখন আমার কাজ হচ্ছে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে সমাধান করা। এখন এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে সমাধান করার একটা সহজ আরেকটা টেকনিক যেটা তোমাদের বই এর মধ্যে দেওয়া আছে, সেটা হচ্ছে কি? আমরা আরেকটা ইকুয়েশন ফর্ম করার চেষ্টা করি, যে ইকুয়েশনটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু কত। যদি এটা বের করতে পারি তখন আমরা 1 নম্বর ইকুয়েশনের সাথে ওই ইকুয়েশনটাকে খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার হোল স্কয়ার। এটাকে চাইলে কি আমরা এভাবে লিখতে পারি? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার, এরপর হচ্ছে তোমার প্লাস 4x স্কয়ার ইনটু ওয়াই স্কয়ার। একটা সূত্র মনে করে দিই, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটা তোমাদের মনে আছে? আমি যাতে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? সো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি? x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার ইনটু ওয়াই স্কয়ার। জাস্ট a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু যেমন a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন তুমি কি দেখো x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর ভ্যালু কিন্তু তুমি জানো, সেটা হচ্ছে কত? -8। তাহলে -8 স্কয়ার যোগ আবার 4x স্কয়ার ইনটু ওয়াই স্কয়ার, কি তুমি কি এভাবে লিখতে পারো না? 2xy হোল স্কয়ার, 2xy হোল স্কয়ার তুমি চাইলে এভাবে লিখতে পারো। তাহলে 2xy হোল স্কয়ার, 2xy এর ভ্যালু কত? 2xy এর ভ্যালু কিন্তু এই যে দেখো -6। ভেরি গুড। আমি যদি স্কয়ার করি তাহলে আমি পাবো -8 হোল স্কয়ার মানে 64 আর -6 স্কয়ার মানে 36, আলটিমেটলি পাচ্ছি 100। সুতরাং x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 100 হয়, তাহলে বলো তো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 10 প্লাস মাইনাস 10।
আচ্ছা এখানে অ্যান্সারটা হবে শুধুমাত্র +10, -10টা কেন হবে না কেউ কি বলতে পারবা? দুইটা ধনাত্মক বর্গের সমষ্টি ধনাত্মকই হয়। ভেরি গুড, ভেরি গুড, একদম প্রপার একটা অ্যান্সার। এখানে এক্স স্কোয়ার একটা পজিটিভ সংখ্যা হয়ে যাবে, ওয়াই স্কোয়ার একটা পজিটিভ সংখ্যা হবে, দুইটা পজিটিভ সংখ্যার যোগফল তো ভাই কখনো নেগেটিভ হতে পারে না, তাই এই জন্য আমরা -10টাকে বাদ দিব। কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল যদি 100 হয়, তার পরের লাইনে +-10 আসার কথা ছিল, -10টাকে বাদ দিলাম একটা লজিক্যাল কারণে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এখন আমরা কত পাচ্ছি 10। এই ইকুয়েশনটাকে তুমি 3 নম্বর ইকুয়েশন নাম দাও। সো আমরা কয়টা স্টেপ করলাম? 2 স্টেপ করলাম, সরি কি হচ্ছে, স্টেপ 3। স্টেপ 3 তে তুমি কি করবা? দেখো তুমি 1 নম্বর ইকুয়েশনে কি পাইছিলা? 1 নম্বর ইকুয়েশনে তুমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তুমি পাইছিল হচ্ছে -8, ওইটাকে তুমি বসাও, বসাইছো। 3 নম্বর ইকুয়েশনে মাত্র আমরা বের করলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, এটা আমরা মাত্র বের করলাম, এটা হচ্ছে 10। এটা আমরা মাত্র বের করলাম, এটা হচ্ছে কি 10। এই 1 আর 3 ইকুয়েশনকে তুমি একবার একটা কাজ করো, 1 আর 3 ইকুয়েশন তুমি যোগ করো, যোগ করলে কত পাবো বলো তো? 2x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কাটা চলে যাবে, x স্কয়ার ওয়াই স্কয়ার যোগ করলে 2x স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে কি -8 এর সাথে +10 যোগ করলে কি আসবে? +2 আসবে। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসতেছে? 1, x ইজ ইকুয়াল টু কত আসতেছে? +-1। এই যে দেখো তুমি x এর ভ্যালু বের করে ফেলছো। আবার 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে একজন থেকে একজনকে বিয়োগ করো, আবার তুমি 1 আর 2 কে পরপর বসাও, এবার তুমি 1 থেকে 3 কে তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কি পাবো বলো তো? x স্কয়ার থেকে x কে বিয়োগ করলে ভ্যানিশ হয়ে যাচ্ছে, -y স্কয়ার থেকে +y স্কয়ার কে বিয়োগ করলে কি আসছে? -2y স্কয়ার। -8 থেকে 10 কে বিয়োগ করলে আসছে -18 বা 18। সো মাইনাস মাইনাস কাটা, y স্কয়ার ইজ ইকুয়াল টু কি 9, 2 দিয়ে যদি ভাগ করি y ইজ ইকুয়াল টু হচ্ছে +-3। আচ্ছা তাহলে x ইজ ইকুয়াল টু +-1, y ইজ ইকুয়াল টু +-3। এখন কিন্তু তুমি তোমার জটিল সংখ্যার অ্যানসারটা বের করে ফেলছো। জটিল সংখ্যাটা কি কি ধরছিলাম আমরা? আমরা ধরছিলাম, দেখো শুরুতে গেলাম, আবার এই জিনিসটা কপি, সরি কি করতেছি, শুরুতে যাই, একদম শুরুতে আমরা ধরে নিয়েছিলাম কি আমাদের জটিল সংখ্যাটার বর্গমূল x প্লাস iy ধরছিলাম, তাই তো? x প্লাস iy। এখন x প্লাস iy ধরছিলাম, আমাদের জটিল সংখ্যাটার বর্গমূল কত ধরছিলাম? x প্লাস iy ধরছিলাম। x এর জায়গায় কত বসাই দিব বলো তো? x এর মানে +-1, সো +-1 বসাই দিলাম। তারপরে y এর জায়গায় কত বসাই দিব? +-3, +-3i বসাই দিব। এখন এই +-টাকে যদি তুমি কমন নাও, তুমি পাচ্ছ 1 + 3i। এটাই হচ্ছে তোমার অ্যানসার। এখন তুমি আমাকে বলো, আমি এই ম্যাথটা আবারও আমি রিভিউ করব, তোমরা এখন জাস্ট আমাকে একবার বলো, যা যা বললাম আমি আগে রিভিউ করি, এরপর বলো যে তোমরা বুঝছো কিনা। এইটা যেই নিয়মটা দেখাইলাম না, এইটা হচ্ছে একদম বোর্ডের জন্য প্রপার একটা নিয়ম, এবং এই নিয়মে তুমি সকল ম্যাথ করতে পারবা। এটা কোনো শর্টকাট না, সকল ম্যাথ এই এক নিয়মে তুমি করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা লং প্রসেস, বাট অ্যাডমিশনে এত বড় নিয়ম অ্যাপ্লাই করার সুযোগ কম, কিন্তু এইটা হচ্ছে তুমি সকল ম্যাথ এই নিয়মে করতে পারবে, ঠিক আছে? তো এখানে আমাদের সিস্টেমটা কি, প্রথমে আমাদের যেই সংখ্যা জটিল সংখ্যাটাকে বর্গমূল করতে বলা হয়েছে, সেই জটিল সংখ্যা ইজ ইকুয়াল টু x প্লাস iy ধরে নিবা। তারপরে কাজ স্টেপ 1, উভয় পাশে স্কয়ার করবা। সো তুমি পাচ্ছ কি x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2xyi, আর লেফট হ্যান্ড সাইডে পাচ্ছ 8 - 6। তারপরে স্টেপ 2 তে গিয়ে বাস্তব আর কাল্পনিক অংশকে তুমি সমীকৃত করো, সমীকৃত করে দিবা x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু -8 আর 2xy ইজ ইকুয়াল টু -6। দুইটা ইকুয়েশন পাইছো। এখন আমরা এই দুইটা ইকুয়েশন থেকে x আর y এর মান বের করতে চাই। x আর y এর মানটা যাতে সহজে বের হয়, সেজন্য আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালুটাও বের করে নিলাম। এটা এক্সট্রা একটা কাজ করলাম। তুমি যদি মনে করো না ভাই আমি x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু আলাদাভাবে বের করব না, বরং 1 আর 2 নম্বর ইকুয়েশন এদেরকে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে x আর y বের করব, হ্যাঁ তুমি করতে পারো চাইলে। বাট আমি যে 3 নম্বর একটা ইকুয়েশন তৈরি করছিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 10, এটা তৈরি করার কারণে কিন্তু দেখো আমি যোগ করছি বিয়োগ করছি, আমার x আর y এর মান খুব সহজে বের হয়ে গেছে। এই জন্য আর কি এই ইকুয়েশনটা আমি ফর্ম করছি। তো এই ইকুয়েশনটা ফর্ম করার জন্য আমি কি করলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ারকে কিভাবে লিখলাম একটু মডিফাই করে লিখলাম, ফর্মুলা অনুযায়ী x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস 4 ইনটু x স্কয়ার ইনটু y স্কয়ার। সেখানে x স্কয়ার মাইনাস y স্কয়ারের জায়গায় -8 বসাই দিলাম, 4x স্কয়ার y স্কয়ার কে লিখলাম 2xy হোল স্কয়ার, 2x এর পরিবর্তে আবার -6 বসাই দিলাম। আলটিমেটলি আমি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু পাইলাম 10। তারপরে আমি দেখলাম যে এটাকে 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু -8, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10।
1 আর 3 কে যদি আমি যোগ করি আমি পাচ্ছি 2x² = 2x² = 1 x = +1। আবার যদি আমি 1 থেকে 3 কে বিয়োগ করি আমি পাচ্ছি হচ্ছে 2y -2y² = -18 y² = কি 9 y = +-3। এবার আমি শুরুতেই তো ধরে নিয়েছিলাম যে √8 - 6 অর্থাৎ -8 - 6 এর বর্গমূল হবে x + iy। সেই x আর y এর মান আমি জানতাম না, এখন আমি x আর y এর মান জানি। x এর জায়গায় x এর মান বসাই দিলাম +-1, y এর জায়গায় y এর মান বসাই দিলাম +-3, +-3 কমন নিয়ে নিলাম 1 + 3। সো এইভাবেও চাইলে আমি বর্গমূল বের করতে পারি। ইভেন আমি যে একটু আগে অঙ্কগুলো করছিলাম √2y এটাকেও যদি তুমি x + iy ধরো এবং এই স্টেপগুলো ফলো করে করো তুমি তোমার অ্যানসারটা কিন্তু পাবা। একটু আগে যখন আমি করছিলাম 8i এর বর্গমূল সেটাও যদি তুমি এই নিয়মে করো তুমি অ্যানসার পাবা। তাহলে এই নিয়মে সকল ম্যাথ করা যাবে, বাট এই নিয়মে ভাইয়া বড় নিয়ম। হ্যাঁ বলো। ভাইয়া x² + y² টু দি পাওয়ার হোল স্কয়ার এটা কোথা থেকে আসলো? এটা করতে মানে এটা জাস্ট আমি নিচ থেকে নিছি, এখানে নিলাম কেন আমি x² + y² এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। x² + y² হোল স্কয়ার কি আমরা জাস্ট এভাবে লিখলাম x² - y² হোল স্কয়ার + 4 * x² + y²। এটা একটা ফর্মুলা থেকে লিখছি এভাবে যে আমরা জানি যে a + b হোল স্কয়ার = কি লেখা যায় a - b হোল স্কয়ার + 4ab এভাবে লেখা যায়। আমি জাস্ট ওই ফর্মুলাটা ফলো করে আমি এই জিনিসটাকে লিখলাম। কেন লিখলাম? কারণ লেখার কারণে আমি আলটিমেট স্টেজে গিয়ে কি করলাম x² + y² = 10 এই ইকুয়েশনটা পাইলাম। আর এই ইকুয়েশনটা পাওয়ার কারণে আমার x আর y এর মানটা বের করতে একটু সহজ হয়েছে, সুবিধা হয়েছে। ঠিক আছে, সো এখন একটু অনেস্টলি বলো তো তোমরা কে কে বুঝতে পারছো এই নিয়মটা? এই নিয়মে সকল ম্যাথের বর্গমূল বের করা যাবে। মানে এই নিয়মটা বুঝতে পারছো কিনা বলো। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ভেরি গুড। তাহলে শাবাশ, তো ভালোই বুঝলা। তো এখন তোমরা বোর্ডের আসা একটা প্রবলেম করো, দেখি এটা করো তো আজকের ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখি এই প্রবলেমটা করো দেখি। ঢাকা বোর্ডে আসা একটা প্রবলেম -7 + 24i। সবাই একটু করো, যত দ্রুত করতে পারবা অ্যান্সারটা বলবা, ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, একটু দেখো দ্রুত একটু বলার চেষ্টা করো। নেক্সট ক্লাসে আমরা ঘনমূল, আমরা তখন স্কয়ার রুট বের করলাম, তো নেক্সট ক্লাস ঘনমূল, 4th রুট, 6th রুট এগুলো বের করা শিখবো, চতুর্থ মূল, ষষ্ঠ মূল এগুলো বের করা শিখবো এবং আরো কিছু রিলেভেন্ট প্রবলেমও সলভ করবো। ঠিক আছে, আমাদের প্রবাবলি আরো 2টা ক্লাস থাকতে পারে, ছোট ছোট 2টা ক্লাস থাকতে পারে। ভাই এটার অ্যানসারটা একটু বলবেন? ভাই এটার অ্যানসারটা একটু +-3 কত? 3 + 4i +-3 + 4i। সবাই একটু বলো তো তোমাদেরকে এটাই আসছে +-3 + 4। সবাই একটু বলুক, বিথি বইলো, বাকিরা বইলো, ফাইজ আসো তোমরা বইলো এইটাই অ্যান্সার আসছে কিনা। কনফার্ম করলে আমাদের ক্লাস এখানে শেষ। +-3 + 4 দেখো এইটাই অ্যান্সার হয় কিনা। এই প্রবলেমটা করারও আলাদা একটা শর্টকাট আছে, বাট এত শর্টকাট আমি তোমাদেরকে এখনই দিতে চাইতেছি না, এগুলো তোমরা অ্যাডমিশনে পরে শিখে নিও। কারণ কি বোর্ড পরীক্ষা যদি তোমাদের আগে ফেস করতে হবে, বেশি শর্টকাট শিখে দিলে তোমরা আবার ঝামেলা করে ফেলবে, বোর্ডেও দেখা যাবে নাম্বার কমে যাবে। এটাই আসছে +-3 + ভাই অবজেক্টিভ +-3 + যদি 4 আসে এমসিকিউ তে তোমার এই ধরনের প্রবলেম দেওয়ার চান্স খুবই কম। এত মানে এই ধরনের জটিল সংখ্যা, ওই যে 2i আকৃতি জটিল সংখ্যা দিতে পারে, ওগুলা দেওয়ার জন্য শর্টকাট তো আশা করি বুঝতেই পারছো, ওগুলা করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা আর যদি ধরো এটার ধরো 7 + 24i এটার বর্গমূল বলতেছো তো কি +-3 + 4i, তো আমার অবজেক্টিভ আসলো। তো তোমরা একটা কাজ করতে পারো, অপশন গুলোর মধ্যে কাকে স্কোয়ার করলে এই জিনিসটা আসে সেটাও চাইলে দেখতে পারো। আচ্ছা আচ্ছা বাদ দাও, ওগুলা বাদ দাও, আমরা এমসিকিউ সলভিং ক্লাসের মধ্যে দেখবো যে বোর্ডে কেমন এই টাইপের কোন এমসিকিউ আসছে কিনা। যদি আসে তো তখন আবার দেখাই দিব শর্টকাটটা। এই ধরনের প্রবলেম আসার চান্স কম, খুবই কম। ঠিক আছে, এমসিকিউ তে 2i আকৃতির প্রবলেম গুলো থাকে। তো যাই হোক, ওগুলো আমি এমসিকিউ সলভ করানোর ক্লাসে পুরো ডিটেইলস দেখাই দিব। আচ্ছা, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমাদের আসসালামু আরো আলাইকুম। 2টা ক্লাস লাগবে, আমি যা দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম।